এমএলটি পাঠশালার পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে ক্রিটিক্যাল অ্যালার্ট। তো আমাদের পেশেন্টের যে ট্রিটমেন্টের সুবিধার্থে প্রতিনিয়ত ল্যাবরেটরিতে টেস্ট করা হয়ে থাকে। তো সেই টেস্ট করার পরে আমাদের যে একটা রিপোর্ট আমরা পাই, সেই রিপোর্টটা জানানোর পরে ডক্টররা সেই অনুযায়ী ট্রিটমেন্ট করে। তো তাহলে ক্রিটিক্যাল অ্যালার্টের কী প্রয়োজন? ক্রিটিক্যাল অ্যালার্টটা আমাদের এই কারণে জানা প্রয়োজন যে ওই যে ভ্যালুটা, অর্থাৎ আপার ডিটেকশন লিমিট এবং লোয়ার লিমিট, অর্থাৎ এই লিমিটের উপরে বা নিচে নেমে গেলে পেশেন্ট সারভাইভ করাটা একটু কষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যদি তৎক্ষণাৎ পরীক্ষা করে রিপোর্টটা ডক্টরকে জানিয়ে দিতে পারি, সেক্ষেত্রে ডক্টর সেই অনুযায়ী খুব সহজে ট্রিটমেন্ট করতে পারবে এবং সেক্ষেত্রে রুগীর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যায়। তো সেই জন্য আমাদের মেডিকেল টেকনোলজিস্ট হিসাবে আমাদের ক্রিটিক্যাল অ্যালার্ট অবশ্যই সকলের জানা প্রয়োজন এবং ক্রিটিক্যাল অ্যালার্ট যদি থাকে সঙ্গে সঙ্গে ওই দপ্তরের যে কোনো ডক্টরকে ইনফর্ম ইমিডিয়েট করে দেওয়া প্রয়োজন। অথবা যদি নার্সিং স্টেশনে যদি পেশেন্ট থাকে, তো পেশেন্টের সুবিধার্থে সেখানে নার্সিং যে ইনচার্জ ওনাকে ইনফর্ম করে দেওয়া প্রয়োজন। তো আজকে আমরা সেই রকমই বেশ কিছু বায়োকেমিক্যাল টেস্ট এবং হেমাটোলজিক্যাল টেস্টের ক্রিটিক্যাল অ্যালার্ট কত রেঞ্জ হলে সেটা ক্রিটিক্যাল হিসাবে ধরা হয়, সেটা কোন মেথডে টেস্ট হয় এবং সেইটি কোথা থেকে নেওয়া হয়েছে, সমস্ত কিছু আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তা দেরি না করে আমরা তাহলে সরাসরি সেই বায়োকেমিস্ট্রিতে যে ক্রিটিক্যাল অ্যালার্টগুলি করা হয়ে থাকে, অর্থাৎ ডক্টরকে বা সেখানকার যে কনসার্ন ডক্টর অথবা যে নার্সিং স্টেশনের যে নার্সরা থাকে তাদেরকে যে ইনফর্ম করে দেওয়া হয় কোন প্যারামিটারগুলির ক্ষেত্রে আমরা সাধারণত ইনফর্ম করে থাকি। তো প্রথমে আমরা দেখব যে তাহলে অ্যালবুমিনটা হচ্ছে ব্রোমোকোসল গ্রিন মেথডে সাধারণত হয়ে থাকে। সেক্ষেত্রে এর যে ক্রিটিক্যাল ভ্যালু, অর্থাৎ আপার এবং লোয়ারটি আমি দুটোই বলবো। সেখানে অ্যাডাল্টের ক্ষেত্রে আপারটা হচ্ছে 10 গ্রাম পার ডিএল, অর্থাৎ 10-এর বেশি যদি হয়, এবং অ্যাডাল্টের ক্ষেত্রে 2.5 গ্রাম পার ডিএলের যদি নিচে হয়, সেক্ষেত্রে সেটি ক্রিটিক্যাল অ্যালার্ট হিসাবে গণ্য করা হয়। চিলড্রেনের ক্ষেত্রে কি 6.8 গ্রাম পার ডিএল আপার লিমিট এবং লোয়ার লিমিট হচ্ছে 1.7 গ্রাম পার ডিএল যদি হয়, সেটাকেও ক্রিটিক্যাল অ্যালার্ট হিসাবে গণ্য করা হয়। তো তখনই আমাদের ইনফর্ম করে দেওয়ার প্রয়োজন হয়ে থাকে। এটা কোন রেফারেন্স থেকে নেওয়া হয়েছে? ট্রাইজ টেক্সট বুক 6th এডিশন যে বইটি আছে সেখান থেকে এই ক্রিটিক্যাল অ্যালার্টটি নেওয়া হয়েছে। সিরামের অ্যামাইলেজ হচ্ছে EPS G7 IFCC মেথডে করা হয়ে থাকে। এখানে ক্রিটিক্যাল অ্যালার্ট হচ্ছে কত? মোর দ্যান 200 ইউনিট পার লিটার যদি হয়ে থাকে তখন সেটা ইনফর্ম করে দেওয়ার প্রয়োজন হয়। সেটা ওয়াইলস 7th এডিশন থেকে নেওয়া হয়েছে। এরপর আছে বিলিরুবিন হচ্ছে DCA মেথডে করা হয়ে থাকে, যেখানে অ্যাডাল্ট এবং চিলড্রেন যদি গ্রেটার দ্যান 1 মান্থ, অর্থাৎ 1 মাসের বেশি হয়, সেক্ষেত্রে বিলিরুবিন যদি 10 mg পার ডিএল হয়ে থাকে এবং চাইল্ডের ক্ষেত্রে যদি 1 মাসের নিচে হয়, সেক্ষেত্রে 20 mg পার ডিএল হয়ে থাকে, সেইটিও ক্রিটিক্যাল অ্যালার্ট হিসাবে গণ্য হয়ে থাকে। এটিও ওয়াইলস 7th এডিশন থেকে নেওয়া হয়েছে। এরপর আছে ক্যালসিয়াম হচ্ছে আর্সেনাইজ 3 এই মেথডে করা হয়ে থাকে, যার ক্রিটিক্যাল অ্যাডাল্টের ক্ষেত্রে কত? অ্যাডাল্টের ক্ষেত্রে হাইটা হচ্ছে 13 mg পার ডিএল এবং অ্যাডাল্টের লোটা হচ্ছে 6 mg পার ডিএল, অর্থাৎ এর বাইরে, এই দুটি রেঞ্জের বাইরে গেলে সেটা ক্রিটিক্যাল অ্যালার্ট। এবং চিলড্রেনের ক্ষেত্রে 12.7 হাই এবং লোটা হচ্ছে 6.5 যদি হয়, সেটাও অ্যাডাল্ট ক্রিটিক্যাল হিসাবে গণ্য করা হয়। সেখানে ট্রিকেজ টেক্সট বুকে 6th এডিশন থেকে এটি নেওয়া হয়েছে। এরপর আসছি ক্লোরাইড ISC ডাইরেক্ট মেথডে নেওয়া হয়, যেখানে ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে কত? 120 আর লোয়ারটা হচ্ছে 80, অর্থাৎ 80 থেকে 120 এই রেঞ্জের যদি বাইরে বেরিয়ে যায় সেটি ক্রিটিক্যাল অ্যালার্ট। তৎক্ষণাৎ নার্সিং স্টেশনে ইনফর্ম করে দেওয়া বা অ্যালোকেটেড যে ডক্টর আছে ওনাকে ইনফর্ম করে দেওয়াটা প্রয়োজন আমাদের মেডিকেল টেকনোলজিস্ট হিসাবে।
এটাও ট্রিকেজ টেক্সটবুক 8 এডিশন থেকে নেওয়া হয়েছে। সিরাম ক্রিয়েটিনিন কাইনেজ, যেটা ইউভি ন্যাক অ্যাক্টিভেটেড মেথডে করা হয়ে থাকে, যেখানে ভ্যালুটা হচ্ছে যদি 300 ইউনিট পার লিটার মানে 300 ইউনিট পার লিটারের বেশি হয় তখন সেটা সঙ্গে সঙ্গে ইনফর্ম করে দেওয়ার প্রয়োজন। এটা হচ্ছে ওয়ালস 7 এডিশন থেকে নেওয়া হয়েছে। এরপর আসছি ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিনটা হচ্ছে জাপ মেথডে করা হয়ে থাকে, যেখানে অ্যাডাল্টের ক্ষেত্রে যদি 5 mg/dl হয় এবং চিলড্রেনের ক্ষেত্রে যদি 3.8 mg/dl এর বেশি হয় তখন সেটা ক্রিটিক্যাল হিসাবে গণ্য করা হয়। এটা হচ্ছে ট্রিকেজ টেক্সটবুক 6 এডিশন থেকে নেওয়া হয়েছে। এরপর আসি গ্লুকোজ। গ্লুকোজটা হচ্ছে জিওডি পিওডি মেথডে করা হয়ে থাকে, যেখানে অ্যাডাল্টের ক্ষেত্রে আপার লিমিটটা হচ্ছে 500, লোয়ার লিমিটটা হচ্ছে 45 mg/dl, মানে এই যে রেঞ্জের বাইরে বেরিয়ে গেলে সেটি ক্রিটিক্যাল অ্যালার্ট হিসাবে গণ্য করা হয়। এবং নিউ বর্নের ক্ষেত্রে হাই ভ্যালুটা হচ্ছে 300 এবং লো ভ্যালু হচ্ছে 30। এটা ওয়ার্ল্ড 7th এডিশন থেকে নেওয়া হয়েছে। এরপর আসছি ইনঅর্গানিক ফসফরাস। ইনঅর্গানিক ফসফরাসটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যালার্ট, এটা হচ্ছে ফসফোমলিবয়েড এই মেথডে করা হয়ে থাকে। এর ক্রিটিক্যাল অ্যালার্টটা কত, হায়ারটা হচ্ছে 8.9 এর বেশি এবং 1.0 mg/dl এর যদি কম হয় সেটা ক্রিটিক্যাল অ্যালার্ট হিসাবে গণ্য করা হয়ে থাকে। ট্রিকেজ টেক্সটবুক 6 এডিশন থেকে নেওয়া হয়েছে। এরপর আসি লাইপেজ। লাইপেজের ক্ষেত্রে আমাদের যে ক্রিটিক্যাল অ্যালার্টটা গণ্য করা হয় এটা এনজাইমেটিক কলোরিমেট্রিক মেথডে হয়ে থাকে। লাইপেজের ক্ষেত্রে যদি 180 ইউনিট পার লিটারের বেশি হয় তখন সেটাকে ক্রিটিক্যাল অ্যালার্ট হিসাবে গণ্য করা হয়। এটা মায়ো ক্লিনিক গাইডলাইন 2023 থেকে নেওয়া হয়েছে। এরপর আসি পটাশিয়াম। পটাশিয়াম আইএসসি ডাইরেক্ট মেথডে করা হয়ে থাকে। অ্যাডাল্টের ক্ষেত্রে এর ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে 6.2 আপার ভ্যালু এবং লোয়ার ভ্যালু হচ্ছে 2.8 মিলিমোল পার লিটার। এর বেশি হলে বা কম হলে সেটি ক্রিটিক্যাল বলে গণ্য করা হয় এবং নিউ বর্নের ক্ষেত্রে 7.8 এবং 2.8 ক্রিটিক্যাল বলে গণ্য করা হয়। ট্রিকেজ টেক্সটবুক 6 এডিশন থেকে নেওয়া হয়েছে। সোডিয়াম আইএসসি ডাইরেক্ট মেথডে করা হয়, যেটা আপার ভ্যালু 160 এবং লোয়ার ভ্যালু 120 এর বাইরে বেরিয়ে গেলে সেটাকে ক্রিটিক্যাল অ্যালার্ট হিসাবে গণ্য করা হয়। এরপরে এটা ট্রিকেজ টেক্সটবুক 6 এডিশন থেকে নেওয়া হয়েছে। এরপরে ইউরিয়া হচ্ছে ইউরিএস মেথডে করা হয়ে থাকে, যার আপার ভ্যালু 171 এবং লোয়ার ভ্যালু 2 যদি হয় সেটি ক্রিটিক্যাল অ্যালার্ট হিসাবে গণ্য করা হয়ে থাকে। ওয়ালস 7 এডিশন থেকে নেওয়া হয়েছে। এরপরে আসছি ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিডটা ইউরিএস মেথডে করা হয়ে থাকে, যেখানে ক্রিটিক্যাল ভ্যালু যদি 13 mg/dl এর বেশি হয় তখন সেটিকে ক্রিটিক্যাল বলে গণ্য করা হয়ে থাকে। এছাড়াও বেশ কিছু হেমাটোলজিক্যাল প্যারামিটার আছে যেগুলি ক্রিটিক্যাল অ্যালার্ট হিসাবে গণ্য করা হয়, যেমন হিমোগ্লোবিনের ক্রিটিক্যাল লোয়ার ভ্যালু যদি <7 এবং আপার ভ্যালু হচ্ছে <20 হয় সেটি ক্রিটিক্যাল বলে গণ্য করা হয়। প্লেটলেটের ক্ষেত্রে যদি <50,000 এবং <9 লাখ হয়ে থাকে সেটিও ক্রিটিক্যাল হিসাবে গণ্য করা হয়। এবং পেডিয়াট্রিক প্লেটলেটের ক্ষেত্রে যদি <40,000 এবং <9 লাখ হয় সেটাও ক্রিটিক্যাল বলে গণ্য করা হয়। এবং যে আয়নারটা হয়, আয়নার যদি <30 হয় সেটিও ক্রিটিক্যাল হিসাবে গণ্য করা হয়ে থাকে। ডব্লিউবিসির ক্ষেত্রে যদি <2000 এবং <2000 হয়ে থাকে সেটাও হচ্ছে ক্রিটিক্যাল বলে গণ্য করা হয়ে থাকে। এবং ডিএলসির ক্ষেত্রে আরও বেশ কিছু ক্রাইটেরিয়াগুলি ক্রিটিক্যাল বলে গণ্য করা হয়। আর ম্যালেরিয়া প্যারাসাইটের ক্ষেত্রে যদি পজিটিভ হয়ে থাকে সেটিও ক্রিটিক্যাল, সঙ্গে সঙ্গে ওয়ার্ডে ইনফর্ম করে দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। এছাড়াও ইউরিনের অর্থাৎ ক্লিনিক্যাল প্যাথোলজির ক্ষেত্রে ক্রিটিক্যাল অ্যালার্টও আছে, যেখানে সুগার যদি ইউরিনের মধ্যে সুগার যদি আমরা বেনেডিক্ট টেস্টের মাধ্যমে আমরা 4+ পাই তখন সেটা ক্রিটিক্যাল অ্যালার্ট হিসাবে গণ্য করা হয়। এবং ইউরিনে যদি কিটোন বডি যদি পজিটিভ থাকে কোনো পেশেন্টের সেক্ষেত্রেও
ক্রিটিক্যাল অ্যালার্ট হিসাবে গণ্য করা হয়। তো আজকে আমরা আলোচনা করলাম এবং নেক্সট ভিডিওতে আমরা যে রুটিন যেসব টেস্টগুলি হয় তার নর্মাল ভ্যালু কত এই নিয়ে তোমরা অনেকেই কোয়েশ্চেন করেছো। তো সেই নর্মাল ভ্যালু নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই এমএলটি পাঠশালার সঙ্গে থাকো। ধন্যবাদ।